আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। একটা ছোট খবরও প্রেক্ষাপটের তাৎপর্যের কারণে অনেক বড় হয়ে যায়। এটা একেবারে ছোট খবর নয়। খবরটা নিশ্চয়ই আপনারা হেডলাইনে দেখতে পাচ্ছেন বা স্ক্রলে দেখতে পাচ্ছেন যে আমেরিকার ১,৯০০ টি বিমানের ত্রুটি, ভয়াবহ বিপর্যয়। একে তো আমরা জানি যে এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ত্র সংকটে ভুগছে। আবার অন্যদিকে যদি এইরকম খবর পাওয়া যায়, তাহলে কিরকম একটা পরিস্থিতি আপনারা সবাই নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে ডোনাল্ড ট্রাম্পের এখন কি অবস্থা হচ্ছে। তো যাই হোক প্রিয় দর্শক, খবরের ভেতরে প্রবেশ করি তাহলে নিশ্চয়ই বোঝা যাবে যে কি ঘটল। ডোনাল্ড ট্রাম্প যে আরো বিপর্যয় পরিস্থিতির মধ্যে প্রবেশ করেছেন, সেটা স্পষ্ট হবে এই খবরের মধ্য দিয়ে। দেখুন, বাণিজ্যিক বিমান ও নভোযান প্রস্তুতকারী বহুজাতিক কোম্পানি বোয়িং বোয়িং এটা খুব পরিচিত একটা কোম্পানি, আপনারা সবাই জানেন। বোয়িং এর 737 সিরিজের ১,৯০০টি উড়োজাহাজ পরিদর্শনের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের সরকারি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন FAA। অভিযোগ, এই উড়োজাহাজগুলোতে গুরুতর কাঠামোগত ও যান্ত্রিক ত্রুটি রয়েছে। এক প্রতিবেদনে মার্কিন সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, ত্রুটিযুক্ত উড়োজাহাজগুলোর সব বোয়িং 737 সিরিজের ম্যাক্স 8, ম্যাক্স 9 এবং 737 থেকে 8200 মডেলের। এসব উড়োজাহাজের 471টি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য নিবন্ধিত এবং বাকি 1,429টি আন্তর্জাতিক রুটের জন্য নিবন্ধিত। এক বিবৃতিতে FAA জানিয়েছে, এখন পর্যন্ত 737 ম্যাক্স উড়োজাহাজে কোনো ত্রুটি শনাক্ত করা যায়নি। তবে আগের প্রজন্মের বোয়িং 737 উড়োজাহাজে একই ধরনের কাঠামোগত সমস্যা শনাক্ত হওয়ার পর FAA নিশ্চিত হতে চাইছে যে সিরিজের নতুন উড়োজাহাজগুলো অক্ষত রয়েছে কিনা। তাই এ পরিদর্শন বাধ্যতামূলক করা হয়েছে। এই পরিদর্শনে বেয়ার স্ট্রেপ নামের একটি কাঠামোগত উপকরণ পরীক্ষা করা হবে। এই যে বিমানের গ্যালি বা রান্না কক্ষের কাছে সামনের সার্ভিস ডোরের চারপাশে থাকে। FAA বলছে যে সময়ের সঙ্গে সঙ্গে উড্ডয়ন ও অবতরণের ফলে সৃষ্ট বারবার চাপের কারণে দরজার কোণার কাছে ফাটল দেখা দিতে পারে। এই ফাটলের ফলে একটা বিমান উড্ডয়নকালীন ভয়াবহ দুর্ঘটনারও মুখোমুখি হতে পারে, কারণ বাতাস প্রবেশ করতে পারে বা অন্য যেকোনো দুর্ঘটনা ঘটতে পারে। বোয়িং জানিয়েছে যে তারা ২০১৯ সালে পূর্ববর্তী প্রজন্মের 737 বিমানের অপারেটরদের এই সমস্যাটি সম্পর্কে প্রথম সতর্ক করেছিল এবং সেই সময়ে পরিদর্শনের জন্য নির্দেশিকা জারি করেছিল। দর্শক, নকশা ও উৎপাদন পদ্ধতির সাদৃশ্যের কারণে ২০২৪ সালে তৈরি করা 707 সিরিজের ম্যাক্স মডেলের বিমানগুলোকে পরিদর্শনের জন্য অপারেটরদের আহ্বান জানানো হয়েছে বোয়িং এর পক্ষ থেকে। দর্শক, বোয়িং এর এক মুখপাত্র CNN কে বলেছেন যে কোম্পানির পক্ষ থেকে ফাটলের মূল কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং ভবিষ্যতের বিমানে যেন এ ধরনের সমস্যা দেখা না দেয় সেজন্য পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে। দর্শক, তো তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ভয়াবহ একটা দুর্ঘটনা বা অশনি সংকেত। ১৯০০ বোয়িং যদি এই ধরনের ত্রুটির সম্মুখীন হয়, তাহলে সেটা একেবারে উড়িয়ে দেওয়ার মতো কোনো বিষয় নয় প্রিয় দর্শক। তো দেখুন, সাউথ ওয়েস্ট এয়ারলাইন্স এবং ইউনাইটেড এয়ারলাইন্স সহ প্রধান মার্কিন বিমান সংস্থাগুলো জানিয়েছে যে তারা FAA এর নির্দেশিকা মেনে চলবে। ইউনাইটেড এয়ারলাইন্সের পক্ষ থেকে বলা হয়েছে, কোম্পানি আশা করছে যে FAA এর পরিদর্শনের কারণে কোম্পানির কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটবে না। আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প নানামুখী সংকটের মধ্যে রয়েছেন। তার প্রথম সংকট হচ্ছে যে তিনি অব্যাহতভাবে এখন যুদ্ধকে জিইয়ে রেখেছেন। তিনি যুদ্ধের মধ্যেই আছেন, আর এর জন্য প্ররোচিত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু দ্বারা। দেখুন, ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে খোলামেলা বলেছেন যে তার হাতে এই মুহূর্তে যুদ্ধাস্ত্র নেই, যুদ্ধাস্ত্রের সংকট আছে। কোন কোন অস্ত্র? ইন্টারসেপ্টর। এটা খুবই গুরুত্বপূর্ণ। আকাশ প্রতিরক্ষার ব্যবস্থার কারণেই কিন্তু মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য এতদিন তাদেরকে সম্মান করেছে। মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো
যে নিরাপত্তা চেয়েছিল সেই নিরাপত্তা কিন্তু গত ৩ মাসের যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র দিতে পারেনি। কেন দিতে পারেনি? কারণ তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অপ্রতুলতা। আমরা এটাও দেখলাম যে দক্ষিণ কোরিয়া থেকে আকাশ প্রতিরক্ষা নিয়ে সেটা সংযুক্ত আরব আমিরাতকে দেয়া হচ্ছে। কারণ কি? কারণ আরব আমিরাতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্টতা বেশি রয়েছে। দক্ষিণ কোরিয়াকে এই আকাশ প্রতিরক্ষা দিয়েছিল ইরানের উপর ক্ষুব্ধ হয়ে ওয়াশিংটন উপহারস্বরূপ। কিন্তু সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে তো ব্যবসায়িক বড় ধরনের সম্পর্ক রয়েছে ওয়াশিংটনের। ফলে এই যুদ্ধকালীন পরিস্থিতিতেই কিন্তু আমরা দেখলাম দক্ষিণ কোরিয়া থেকে আকাশ প্রতিরক্ষা নিয়ে চলে গেল মার্কিন যুক্তরাষ্ট্র। এতে ভয়াবহ ক্ষুব্ধ হলো দক্ষিণ কোরিয়া। এটার মূল কারণই হচ্ছে অপ্রতুলতা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার। এরপরে আমরা যদি আসি যে যুদ্ধ বিমান, যে ধরনের অত্যাধুনিক এবং বিশাল ব্যয়বহুল যুদ্ধ বিমান মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের যুদ্ধে নামিয়েছিল, তার ৮০% ইতোমধ্যে বিধ্বস্ত হয়েছে। ৮০০ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। পেন্টাগনের গোপন সূত্র বলছে এগুলো এই ইরানের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে। বিশ্বাস হয়? এই ধরনের কোনো তথ্য প্রকাশ হয়েছে? প্রকাশ হয়নি। কিন্তু পেন্টাগনের গোপন নথি তো তাই বলছে। তো ফলে হঠাৎ করেই কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি যুদ্ধের ময়দান থেকে একদম পিছু টান দিয়ে বললেন যে এবার আমরা চুক্তি চাই। তো চুক্তি তো হয়েছিল পাকিস্তানের মধ্যস্থতায় ইরানের সঙ্গে, সেটা কেন ভঙ্গ করলেন? সেটা ভঙ্গ করে হামলাও চালানো হলো ইরানের বিভিন্ন প্রদেশে এবং জ্বালানি অবকাঠামোগুলোতে। এর ফলে কি হলো? ইরান পাল্টা যখন আঘাতের হুমকি দিল যে মধ্যপ্রাচ্যে আর কোনো মার্কিন স্থাপনা থাকবে না যদি যুক্তরাষ্ট্র হামলা অব্যাহত রাখে। তারপরেই কিন্তু একদম চুপসে গেল। কারণ এই সর্বশেষ যে কটি হামলা করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র তা কিন্তু সৌদি আরবের সহযোগিতায়। এখন দেখুন, আ দুটো ঘটনা সম্পূর্ণ আলাদা। বোয়িং এর ক্ষেত্রে আলাদা আর যুদ্ধের ক্ষেত্রে আলাদা। কিন্তু এটার তো একটা প্রভাব আছে। মানে কিভাবে বিপর্যয় তৈরি হয়েছে। বোয়িং এগুলো যাত্রীবাহী বিমান। তারপরেও এইগুলোর উল্লেখযোগ্য অংশ কিন্তু মধ্যপ্রাচ্যের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের সুতোয় গাঁথা। তো এইরকম ১৯০০ বিমানের ত্রুটি দেখা দেওয়া মানে মড়ার উপর খড়ার ঘা। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন নানাভাবেই আসলে এখন বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে রয়েছেন। বিপর্যয়কর পরিস্থিতি হচ্ছে যে ঘরে বাইরে চাপ। আগামী সেপ্টেম্বরে মধ্যবর্তী নির্বাচন আছে। এটা পিছিয়ে অক্টোবর বা নভেম্বর যেতে পারে। তো এই মধ্যবর্তী নির্বাচনের আগেই যদি ইরানের সঙ্গে একটা সম্মানজনক চুক্তি ওয়াশিংটন বা ডোনাল্ড ট্রাম্প প্রশাসন না করতে পারেন, তাহলে তো ভয়াবহ একটা বিপর্যয়কর অবস্থা তৈরি হবে। এমনিতেই ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা তলানিতে গিয়ে ঠেকেছে। সর্বশেষ যে জরিপ, সেই জরিপে দেখা গেছে যে ডোনাল্ড ট্রাম্পের কর্মকাণ্ডকে মাত্র ৩৩% মার্কিন নাগরিক সমর্থন করেন। আর বিপুল সংখ্যক প্রায় ৭০% নাগরিক তার বিরুদ্ধে অবস্থান করছেন। তাহলে পরিণতি কি হবে আমরা বুঝতেই পারছি। দর্শক, আপনাদের মতামত লিখুন। হাদি ফিরলেন রাষ্ট্রপ্রধান হয়ে। এটার ঘোষণা দিয়ে আলোচনা শেষ করব। এটি একটি উপন্যাস। আমি এর ভেতরকার অংশ দেখাচ্ছি। হাদি ফিরলেন রাষ্ট্রপ্রধান হয়ে। আ আগামীর বাংলাদেশ কেমন হবে? গণ অভ্যুত্থানের চেতনা কি বাস্তবায়িত হবে? সেই বিষয়েই আসলে এই উপন্যাসে তুলে ধরা হয়েছে। আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইকে শানিত করবার নানা রোমাঞ্চকর কল্পিত ঘটনা এখানে এসেছে, যেগুলো আসলে আমাদের অনুপ্রেরণা যোগাবে। দেখুন, আমি একদম শুরুর অংশ পড়ছি এরকম। তামাটে সবুজ, নীল ও হলুদের আভা ছড়িয়ে পড়েছে। পেখম মেলে সৌন্দর্য যেন লুটিয়ে পড়ছে। শুভ্র আকাশে থোকা থোকা নীল নেমে এসেছে মাটিতে। একটা পুরুষ ও স্ত্রী ময়ূর উঠোনে আলো ছড়াচ্ছে। চওড়া পালকে কাজল বাঁকানো রঙিন চোখের মতো বড় বড় কারুকাজ, মুকুট মাথায় নহবত বাজিয়ে নয়া রাজ্যের উত্থান যেন ঘোষণা করছে ময়ূর ময়ূরী। হাদির বাড়ির আঙিনা আজ লোকারণ্য। এই দুটো ময়ূর দিল্লি থেকে কিনে এনেছেন হাদির মামা ফয়সাল আহমেদ হাদির জন্য উপহার হিসেবে। ওর মামা দিল্লিস্থ বাংলাদেশি দূতাবাসের প্রেস মিনিস্টার। ময়ূরের নাচে মুগ্ধ সমবেত এলাকাবাসী আমন্ত্রণ পেয়ে ছুটে এসেছে হাদির বেস্ট ফ্রেন্ড ওসমান। বাড়ির দহলিজে পাশাপাশি আরাম কেদারায় বসে আছে দুই বন্ধু ইমতিয়াজ ওসমান ও সুলাইমান হাদি।
দুজনেই রসুলপুর কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র। দুজনেই রসুলপুর গ্রামের কলেজে পড়লেও পুরো বিশ্ব তাদের হাতের মুঠোয়। উত্তর আধুনিক যা আছে সব তাদের আয়ত্তে। উসমান মামা উপহার হিসেবে ভালো কিছু আনতে পারলেন না? হাদি বলছেন, এর চেয়ে ভালো উপহার আর কি হতে পারে? তাছাড়া ময়ূর ময়ূরী দুটো মামা উপহার পেয়েছেন ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে। এগুলো এখন তার প্রিয় ভাগ্নেকে দিয়ে দিলেন। বলতে পারো এটা একটা সারপ্রাইজ। উসমান কি বলছে? কিন্তু এই উপহারে খানিক সমস্যা আছে। হাদি, কি সমস্যা? উসমান, একটু চিন্তা করো, ওরা বাংলাদেশি এক কর্মকর্তাকে উপহার দিল ময়ূর। অন্য কিছু তো দিতে পারতো। এটার মধ্যেও একটা সাংস্কৃতিক দাদাগিরি আছে। হাদি, বলো কি? উসমান, হ্যাঁ। কৌতূহলী চোখ নিয়ে তাকালো হাদি, চোখে রাজ্যের প্রশ্ন ও বিস্ময়। ওসমান, ময়ূর ভারতের জাতীয় পাখি। এটা ওদের কাছে যেমন গর্বের তেমনি জাতীয় ঐতিহ্যেরও বটে। তারা মামাকে ময়ূর না দিয়ে যদি সম্প্রীতির স্মারক হিসেবে আমাদের জাতীয় পাখি দোয়েল উপহার দিত, তাহলেই তো আরো জুৎসই হতো। দর্শক বুঝতেই পারছেন কাহিনী কোন দিকে গড়াচ্ছে। আজকের এই আন্তর্জাতিক বিশ্লেষণের এই পর্যায়ে হাদি ফিরলেন রাষ্ট্রপ্রধান হয়ে, একটা ক্যাম্পেইনও করে গেলাম। ভালো থাকবেন। আপনারা যারা কিনতে চান স্ক্রলে দেখানো নাম্বারে ফোন করতে পারেন।